যখন একটা বিষয় নিয়ে আলোচনা ইদানিং খুবই হচ্ছে যে আওয়ামী লীগের ফিরে আসা না আসা, ফিরে এলে কিভাবে আসবে, মানে আপনার যে সমস্ত নেতা দেশের বাইরে পালিয়ে গেছেন তারাই কি নেতৃত্বে থাকবেন নাকি নতুন নেতৃত্ব আসবে, অথবা আদৌ সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগকে রাজনীতি করার অনুমতি দেওয়া হবে কি হবে না, অথবা যে মামলাটা আছে সেই মামলাটা কবে না শুরু হবে, মামলা যখন শুরুই হয়নি। এই সমস্ত নানা কিছু নিয়ে আলোচনা হচ্ছে। এর মাঝে দেখলাম যে গতকালকে বঙ্গবীর কাদের সিদ্দিক উনি একটা কথা বলেছেন এবং উনি বলেছেন শিগগিরই আওয়ামী লীগ তার পজিশনে ফিরবে। তো আপনি তো কাদের সিদ্দিকীকে চিনেন, তার সম্বন্ধে আপনার ধারণাও ভালো আছে, এবং এই যে তার যে বক্তব্য, এই বক্তব্যকে আপনি এক নম্বর আওয়ামী লীগের কেনার ব্যাপারে আপনার কি বললাম, এবং কাদের সিদ্দিকী যখন এই কথা বলেন তখন তার কোনো আলাদা কোনো মাত্রা পায় কি? অবশ্যই আলাদা মাত্রা পায়। কাদের সিদ্দিকী হয়তো রাজনীতিতে একটু কোণঠাসা হয়ে পড়েছেন, তার পিছনে নানান কারণ আছে। কিন্তু বাস্তবতা হচ্ছে কিন্তু অভিজ্ঞতা সমৃদ্ধ মানুষ। তিনি যখন এই ধরনের কোনো মন্তব্য করেন অবশ্যই সেটিকে আমাদেরকে সিগনিফিকেন্টলি ধরতে হবে। যদি কাদের সিদ্দিকী সাহেব বা অন্য কারো কথা আমরা বিবেচনা নাও করি, এটুকু চোখ বন্ধ করে বলে দেওয়া যায় যতটুকু আমাদের ইতিহাসের নানান পর্যায়ে নানান ধরনের পাঠ ছোটখাটো ভাবে আছে সেই জায়গা থেকে আমরা বলতে পারি আনডাউটেডলি আওয়ামী লীগ হ্যাভ টু কাম, আওয়ামী লীগ হ্যাভ টু রিটার্ন, দ্যার ইজ নো ডাউট। বিকজ আওয়ামী লীগ এমন কোনো দল নয় যে সেটিকে ব্যান করে দেওয়া হলো আর তার লাখো কোটি সমর্থক একেবারে চুপ মেরে গেল, এটি মনে করার কোনো কারণ নেই। এবং ইতিহাসের নানা পর্যায়ে আওয়ামী লীগ তো নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগ ফিরে এসেছে। আমরা ৭০ নির্বাচনের পরপরই যদি বলি ইয়াহিয়া খান আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল, ৭৫ তো আওয়ামী লীগ নিষিদ্ধ না হলেও এক ধরনের নিষিদ্ধ অবস্থায় ছিল। তো আওয়ামী লীগ তো ফিরেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে সমাজের বিভিন্ন রন্ধ্রে রন্ধ্রে যেভাবে আওয়ামী লীগের শেকড় গ্রথিত, তাতে এই দলটিকে নির্মূল করা সম্ভব না, ঠিক তেমনি বিএনপিকেও নির্মূল করা সম্ভব নয়। এবং দিনক্ষণ নিয়ে আমি বলতে পারবো না। কাদের সিদ্দিকী সাহেব বলেছেন খুব শীঘ্রই ফিরবেন। আমরা দেখলাম যে গত পরশুদিন শেখ হাসিনার একটি অডিও, সেখানে তাকে বলতে শোনা যাচ্ছে যে তোমরা সবাই চুপ থাকো, আমি 6 মাসের মধ্যে ফিরছি। যদিও শেখ হাসিনার এই কথাগুলো অনেকের কাছে এখন হালকা হয়ে গেছে, তিনি কখনো কখনো টুপ করে ঢুকে পড়েন, তিনি কখনো কখনো মার্কিন নির্বাচনের দিকে তাকাতে পারেন যে ট্রাম্প এলে আওয়ামী লীগের লাভ হবে। তিনি বলেছেন তো এ কথাও যে আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হবে না, এই কথা এইরকম বিশ্বাস আমাদেরও ছিল, আমার অন্তত ছিল যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না। আমি নিজেও সেটি বলার চেষ্টা করেছি। কিন্তু বাস্তবতা হচ্ছে যে এটি ফিরতে হয়তো একটু সময় লাগবে, কারণ আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের যে অবস্থা তারা প্রচন্ডভাবে হতাশ। অসংখ্য নেতাকর্মী যে জেলের মধ্যে মাসের পর মাস, কারো কারো ক্ষেত্রে পুরো 20 মাস হয়ে গেছে, তাদের খোঁজ খবর কেউ নেয় না। জমি জমা বিক্রি করে, ভিটে মাটি বিক্রি করে 8 লাখ 10 লাখ টাকা দিয়ে জামিন হচ্ছে, কোনো কোনো মামলা পরবর্তীতে আবার পেন্ডিং মামলা যাচ্ছে। আমি নিজে কারাগারে থেকে দেখে এসেছি, হাতে গোনা 2-4 জন নেতা ছাড়া কেউ তাদেরকে খোঁজ নেয় না। এই 2-4 জন নেতাও যে সবার খোঁজ খবর নিচ্ছেন তা কিন্তু নয়, তার যারা অনুসারী এলাকায় যারা তার রাজনীতি করে সেরকম 2-4 জন খোঁজ নিচ্ছেন। এবং আপনি দেখবেন যে যারা চোর, লুটেরা, দুর্নীতিবাজ, যারা হাজার হাজার কোটি টাকা পাচার করে পালিয়ে গেছেন, তারা বহাল তবিয়তে আছেন, তারা দেশে আসছেন না। এবং আমি আপনাকে এটুকু বলি, আমার বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানা যে তাদের কাছ থেকে ফিনান্সিয়াল হেল্প খোঁজ শেখ হাসিনার পক্ষ থেকেও চাওয়া হয়েছে। নানান কারণে একটা দল চালাতে গেলে তো লাগে, কোন জায়গা থেকে একটা পয়সা বললে ভুল হবে, কেউ কেউ হয়তো 2-1 জন হয়তো সামান্য কিছু দিচ্ছে। এর আগে বোধহয় আপনার সাথেই বলেছি, টুঙ্গি পাড়াতে বঙ্গবন্ধু কমপ্লেক্স যেটি চালাতে মিনিমাম একটা ফান্ডিং এর প্রয়োজন হয়, সেটা তো আগে ট্রাস্টের মাধ্যমে পরিচালিত হতো, এখন সেই ট্রাস্ট মাস তো নেই। সেই বঙ্গবন্ধু কমপ্লেক্সে যারা কাজ করেন, তদারকি করেন, তাদের বেতন ভাতা দেওয়ারও এখন অর্থ পাওয়া যাচ্ছে না। সেটি চালানোর জন্য তিনি টাকা পয়সা চেয়েছিলেন, এটি আমি আরো 1 বছর আগে কথা বলছি, কেউ দেয়নি। উত্তর কোরিয়া থেকে 2-4 জন হয়তো চাঁদা তুলে মাত্র সামান্য 3 কোটি টাকা দিয়েছিল। আমি একবার কোট আনকোট বলছি আপনাকে। এই হচ্ছে আওয়ামী লীগের অবস্থা। আর অর্থ যেমন তেমন, নেতারা সব পলাতক। এই অবস্থায় আসলে আওয়ামী লীগ কতদিনে ঘুরে দাঁড়াতে পারবে সেটি একটি প্রশ্ন সাপেক্ষ বিষয়। দ্বিতীয়ত হচ্ছে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম যখন এই অবস্থায় বা জাতীয়ভাবে নিষিদ্ধ অবস্থায় আছে তাদের রাজনৈতিক কার্যক্রম, যেখানে শেখ পরিবারের সদস্যদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ, স্থানীয় নেতা কর্মীদের সবার দাবি যে শেখ পরিবারের দুর্নীতিবাজ সদস্যরা যেন কেউ ফিরতে না পারে, কোথাও কোথাও তাদের কাউকে কাউকে আবার আওয়ামী লীগের সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছে। এটি ওই সংশ্লিষ্ট এলাকাগুলোর মধ্যে আবার মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে, মানুষ বলতে তৃণমূলের আওয়ামী লীগ নেতা কর্মীদের মধ্যে। তো এবং আপনি দেখুন এই প্রায় 2 বছর, এই 2 বছরের মধ্যে একটা মানুষকেও বহিষ্কার করা হলো না। তৃণমূলের নেতা কর্মীদের দাবি ছিল ওই মানুষগুলো যারা আওয়ামী লীগে আজকে অধপতনের জন্য দায়ী তাদেরকে বহিষ্কার করা হলো না। এই সব কিছু মিলিয়ে নেতা কর্মীদের মধ্যে প্রচন্ড হতাশ। তবে যদি বলতে হয়, হ্যাঁ, কখন কিভাবে কোন রাজনৈতিক দল ঘুরে দাঁড়ায় বলা যায় না। আওয়ামী লীগ ফিরবে, তবে 6 মাস না 1 বছর আমি ডিফারেন্ট করে বলতে পারছি না। আওয়ামী লীগ ফিরবে।
যে আপনি যে কথাটা বলছেন, এখানে আমি দু ধরনের আপনার ইঙ্গিত আছে। দু ধরনের ইঙ্গিত এরকম যে, প্রথমত আপনি বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগ ফিরবে, ফিরতেই হবে, আজ হোক কাল হোক, সময়টা কবে বিলম্বিত হতে পারে এরকম। দ্বিতীয় কথা হলো যে আওয়ামী লীগের নেতা যারা বিদেশে পালিয়ে গেছে, তারা নিশ্চয়ই সবাই প্রচুর অর্থ নিয়ে পালিয়ে গেছে, তারা তো ওখানে শান সম্পদের সঙ্গে আছে, কিন্তু তারা দেশে থাকা যে নির্যাতিত কর্মী এবং আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড, এখানে কোনো ধরনের খোঁজ খবর তারা নিচ্ছে না এবং কোনো ধরনের সহযোগিতাও তারা দিচ্ছে না। এই দুটো বাস্তবতাকে সামনে রেখে আপনার কি মনে হয় যখনই আওয়ামী লীগ ফিরুক, কালকে ফিরুক অথবা 5 বছর পরে ফিরুক, যখনই ফিরুক, এই বিদেশে চলে যাওয়া কর্মীদের খোঁজ খবর না নেওয়ার নেতারা, তারাই কি আবার নেতৃত্বে আসতে চাইবেন? তারাই কি নেতৃত্বে আসতে পারবেন? কি তাই মনে করেন? আপনার প্রশ্নের মধ্যে দুটো বিষয়, একটা হচ্ছে তারা নেতৃত্বে আসতে চাইবেন কিনা অথবা তারা নেতৃত্বে আসতে পারবেন কিনা। চাইবেন তো অবশ্যই, চাইবেন তো অবশ্যই, তো আমরা সহজেই বলে দিতে পারি। পারবেন কিনা এটি সম্পূর্ণ নির্ভর করছে শেখ হাসিনার উপরে। তবে আমরা আস্থা রাখতে পারছি, আমি বললাম যে যাদের বিরুদ্ধে মানুষের ক্ষোভ, তাদেরকেই আবার স্থানীয়ভাবে কোথাও কোথাও সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছে। আমি দক্ষিণাঞ্চলে কোনো কোনো জেলার কথা বলতে পারি আমি। এখন বিষয় হচ্ছে যে মানুষ তাদেরকে গ্রহণ করবে কিনা। আমার ধারণা যে এই যে পেটি বুর্জুয়া শ্রেণীর দলগুলো, আওয়ামী লীগ, বিএনপি, আপনি বিএনপি এখন সরকার আছে, দেখুন নেতৃত্বে কারা, সরকারে কারা আছে, দলীয় নেতা কর্মী যারা নেতারা বঞ্চনার শিকার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন 16.5 বছর, তারা মন্ত্রিত্ব পেয়েছেন। রুহুল কবির রিজভী কিংবা নজরুল ইসলাম খান অথবা মুয়াজ্জেম হোসেন আলালের মতো মানুষেরা যারা শত শত মামলা ফেস করেছেন, বাঁশবাগানে ঘুমিয়েছেন, ধান খেতে ঘুমিয়েছেন মশারি টানিয়ে, তারা কোথায় আছেন? এদের কাউকে কাউকে তো মন্ত্রণালয়ে দেওয়াই হয়নি দায়িত্বে, আবার কাউকে কাউকে উপদেষ্টা করে রাখা হয়েছে। তাদেরকে নিয়ে আসা হচ্ছে ওই আওয়ামী লীগের মতন যারা হাইব্রিড, ওই যারা বিদেশে বসেছিল 17 বছর মানে আরাম আয়েশে কাটিয়েছে, তারাই তারেক রহমান সাহেবের উপদেষ্টা হয়েছেন, মন্ত্রী পরিষদে এসেছেন। এই যে পেটি বুর্জোয়া শ্রেণীর দলগুলো, এরা আসলে তৃণমূলের নেতা কর্মীদের কথা কতটুকু ভাবে, এটি শুধু প্রশ্ন নয়, এটা আমরা জানি, খুব ভালো করে জানি। তো সেই জায়গা থেকে তারা যদি ফিরে আসে, অবাক হওয়ার কিছু থাকবে না। তবে আওয়ামী লীগকে অনেক হিসেব নিকেশ করে আসতে হবে ফিরে এসে। আরেকটা কথা বলি আমি, আওয়ামী লীগ যে খুব, আমরা যে বলছি যে জোরালো ভয় ফিরবে, এটা বিশ্বাসের জায়গা থেকে বলছি অথবা অতীত অভিজ্ঞতা থেকে বলছি, কিন্তু যখন আবার হিসাব করি, তুফাইল আহমেদের মতো মানুষেরা, আমির হোসেন আমর মতো মানুষেরা, মতিয়া চৌধুরী, সাজেদা চৌধুরী, মোহাম্মদ নাসিমের মতো মানুষেরা, তারা কিন্তু নেই। জিল্লুর রহমানের মতো মানুষরা, এই যে পোর খাওয়া নেতারা, তারা কিন্তু এখন আওয়ামী লীগে নেই। নেই মানে কেউ কেউ মৃত্যুসজ্জায়, কেউ কেউ মারা গেছেন। এখন যারা নেতৃত্ব পর্যায়ে আছে, হয় খুব বেশি মানে অভিজ্ঞতা সম্পন্ন নয়, অথবা হাইব্রিড। এই মানুষগুলো দিয়ে আওয়ামী লীগের মতো একটি প্রাচীন দল কিভাবে ঘুরে দাঁড়াবে? এখন বিষয় হচ্ছে যে শেখ হাসিনার বিষয়ে সবাই আপোষহীন, এটি কোনো বলতে দ্বিধা নেই। আওয়ামী লীগের যারা নেতাকর্মী, তারা সবাই এক বাক্যে শেখ হাসিনাকে চান, নেতৃত্বে তিনি থাকবেন। কিন্তু এর বাইরে তার নিজের সন্তানদের যে যে দুই সন্তান, সেই দুই সন্তানের মধ্যে তো একজনের বিষয়ে কারো কারো নানান ধরনের উন্নয়ন আছে। দ্বিতীয় কথা হচ্ছে আমেরিকা চাইছে যে আওয়ামী লীগ আসুক রিফাইন্ড হয়ে। আমি যতদূর জেনেছি এই অঞ্চলে মার্কিন স্বার্থ দেখভালের দায়িত্ব রয়েছেন দক্ষিণ এবং মধ্য এশিয়ায় সার্জিও গোর, ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। তিনি এখানে মার্কিন এজেন্ডা সব ধরনের বাস্তবায়ন করছেন বা করার চেষ্টায় আছেন। ঠিক একইভাবে শর্ত হচ্ছে শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ আসতে হবে, এটি আমি যতদূর জানি। কিন্তু সেটি নিশ্চয়ই ভারত তো চাইছে না, আমি যতদূর জানি। অনেকে বলছেন ভারত আমেরিকা মানে শেখ হাসিনাকে মাইনাস করতে চাইছেন। আমাদের কোনো কোনো গণমাধ্যমে এসেছে এবং কোথাও কোথাও এসেছে যে তাকে কাতার পাঠিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। এমন একটি গণমাধ্যমে এমন একটি লেখা এমন একজন সিনিয়র জার্নালিস্ট লিখেছেন, আমি নিজে একটু অবাক হয়েছি। এবং মধ্যপ্রাচ্যের সাথে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই, আর কাতারের সাথে সম্পর্ক থাকার কথাই ওঠে না। সেখানে কাতার কেন যাবেন? কাতারে কেন পাঠিয়ে দেওয়ার কথা বলা হবে? যদি বলা হতো অন্য কোনো রাষ্ট্রে পাঠিয়ে দেওয়া হচ্ছে, ইউরোপে কোনো কান্ট্রিতে, কানাডা, অস্ট্রেলিয়া বা আমেরিকা যদি বলতো, আমরা এই খবরের সত্যতা ধরে নিতে পারতাম। কিন্তু সেই রিপোর্টে বলা হলো যে কাতারে পাঠিয়ে দেওয়ার জন্য ভারত থেকে নাকি বলে দেওয়া হয়েছে শেখ হাসিনাকে। আমার কাছে এটা একেবারে টেবিল স্টোরি মনে হয়েছে। যাই হোক, এখন বিষয় হচ্ছে যে আপনার প্রশ্ন ছিল যে যারা চুরি চামারি করে পালিয়েছে, টাকা পাচার করে পালিয়েছে, তারা ফিরে আসতে পারবে কিনা। অস্বাভাবিক কিছু নয়। তো ফিরে আসলে আওয়ামী লীগ সেভাবে ঘুরে দাঁড়াতে পারবে না, তাদের হাতে যদি নেতৃত্ব থাকে, এটি সোজা কথা। এবং মধ্যম পর্যায়ে যে নেতারা আছেন, ইয়াং হলেও অবশ্যই অনেক ভালো নেতা আছেন, তাদের মাধ্যমে ফিরে আসা সম্ভব। আমাকে একজন সেই প্রশ্ন করেছেন, আমি ওবায়দুল কাদেরকে খুব পছন্দ করি না, আমি পার্সোনালি। তো কেউ একজন বলছে আচ্ছা বিকল্প কি আছে, নাম বলুন তো। এমন বিশ্বাস হলো আমি নাম খুঁজে পেলাম না। ওবায়দুল কাদের এই মানুষটাকে মানুষ এত অপছন্দ করে, মানুষের একটি অংশ। কিন্তু আপনার বলুন যে কে বিকল্প? অর্থাৎ ওই ধরনের মানে ক্যারিসমেটিক লিডার আওয়ামী লীগের নেই। কেন নেই? এটা শেখ হাসিনার দায়। শেখ হাসিনা নিজে বিকল্প লিডারশিপ তৈরি করতে পারেননি, এটি চরম বাস্তবতা। তারপরে আমি বলবো কারোর জন্য তো কোনো কিছু থেমে থাকে না। আওয়ামী লীগের মতো
এত বড় একটি দল নিশ্চয়ই নেতৃত্ব কোথাও থেকে না কোথাও থেকে বেরিয়ে আসবে। হ্যাঁ, যাদের নাম বলা হচ্ছে সাবির হোসেন চৌধুরী, শিন শামীম চৌধুরী, সাবেক রাষ্ট্রপতি, তিনি তো এখন অতটা একটি ব্যবস্থা নেই। তো দেখা যেতে পারে তারা ক্লিন ইমেজের। তবে শেখ হাসিনার ক্ষেত্রে সবাই আপোষহীন, এটুকু আমি বলতে পারি। আর কাদের সিদ্দিকী যেটা বলেছেন, অস্বাভাবিক কিছু নয় যে শিগগিরই ফিরে আসতে পারবেন। তখন বাংলাদেশ টার্মোয়াইল সিচুয়েশন আছে। আমরা আক্ষরিক অর্থে দেখতে পাচ্ছি যে তেমন কোনো অবস্থা খারাপ নয়, উত্তেজনা নেই, কিন্তু ভেতরে ভেতরে কিন্তু অনেক কিছু চলছে, সেটি বোধহয় আপনিও জানেন। কিন্তু একটা কথা কি, আপনি যে কথাটা বললেন যে আন্তর্জাতিক যে শক্তি যে প্রভাব, বিশেষ করে যুক্তরাষ্ট্রের যে ভূমিকার কথা আপনি উচ্চারণ করলেন, যে তারা চায় না যে শেখ হাসিনাই আসুক। ভারত চায় কি চায় না, এটা এক একজনের কাছে এক এক ধরনের কথা শুনি। কেউ কেউ তো আমি এমনও শুনেছি যে ভারত চায় না যে শেখ হাসিনা তো নাই, শেখ পরিবারেরও কেউ যেন আওয়ামী লীগের নেতৃত্বে না আসে, এরকম কথা আমি শুনেছি। কিন্তু সব শোনা কথা। জি, কিন্তু আপনি বললেন যে শেখ হাসিনার ব্যাপারে সবাই আপোষহীন, এটা নিয়ে কারো কোনো দ্বিমত নেই। কিন্তু সমস্যা এখানে দুটো কথা আমি বলি। এক নম্বর হলো আওয়ামী লীগের এই যে পতন অথবা আওয়ামী লীগের এই যে দুরবস্থা, এর জন্য তো আপনি শেখ হাসিনাকেই দায়ী করবেন, আর তো কাউকে দায়ী করতে পারেন সেকেন্ডারি সময়। প্রথমত দায়ী শেখ হাসিনা। তো যিনি অবশ্যই। আওয়ামী লীগ এই দুরবস্থায় ফেললো, তাকে মানুষ বিকল্পহীন মনে করছে কি? এটা এই কারণে যে আপাতত কারোর নাম উচ্চারণ করতে পারছে না, বিকল্প কোনো নেতৃত্ব তৈরি করা হয়নি, এই কারণে এটা এই কথাটা থাকলো। আরেকটা প্রশ্ন হলো আমার, যে শেখ হাসিনাকে নিয়ে সবাই ভাবছে, কিন্তু শেখ হাসিনার তো বয়স হয়েছে। তার পুত্র, একমাত্র পুত্র জয়, তিনিও তো আল জাজিরার কাছে বলেছেন যে উনি মনে করেন যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিতে শেখ হাসিনার অধ্যায় শেষ হয়ে গেছে। এবং উনি বলছেন যে ওনার বয়স হয়েছে, উনি তো মানে বয়সটা একটা ফ্যাক্টর। তো এই দুটোকে একসঙ্গে রাখলে আপনি মানে কিভাবে ভাবেন যে সে আসবে অথবা প্রথম প্রশ্ন হচ্ছে যে এই দক্ষিণ এশিয়ায় যে রাজনৈতিক দলগুলো মানে লাইমলাইটে আছে, সেটি আপনি শ্রীলঙ্কা থেকে কুমারতাঙ্গা পরিবার থেকে শুরু করে আপনি গান্ধী পরিবার কিংবা বঙ্গবন্ধু পরিবার কিংবা জিয়াউর রহমান সাহেবের পরিবার, মানুষ এই ধরনের রাজনীতি করে এই অঞ্চলে অন্তত পারিবারিক সেন্টিমেন্টের জায়গা থেকে। এটা একেবারে স্পষ্ট। আপনি আজকে যদি তারেক রহমান না থাকেন, খালেদা জিয়া তো প্রয়াত হয়েছেন, তারেক রহমান যদি না থাকতেন নিশ্চয়ই জুবাইদা রহমানকে মানুষ বেছে নিত। ওই যে মানে পরিবারের ছোঁয়া তো আছে। তো ঠিক একইভাবে শেখ হাসিনার ক্ষেত্রে মানুষ এখনো আপোষহীন, তার বয়স ৮০ কিংবা ৮১ যাই হোক না কেন, উনি যদি একেবারে শুধু নাম কস্তে দাঁড়িয়ে থাকেন, সেটি মানুষের কাছে সত্যি বঙ্গবন্ধুর কন্যা সেই জায়গা থেকে। এবং দায় যেটির কথা বলেছেন, অবশ্যই শেখ হাসিনার দায় আজকে এই অবস্থায় আসার পেছনে। তিনি শুধু নির্বাচন ব্যবস্থা ঠিক রাখতেন, মানুষের এত ক্ষোভ থাকতো না। লুটপাট, চুরি, দুর্নীতি তো সব সরকারের সময় কম বেশি হয়। ওই একটা জায়গাতেই সাধারণ মানুষ, এমনকি আওয়ামী লীগের যারা মানে অ্যাক্টিভলি রাজনীতি করে, তারাও কিন্তু ক্ষুব্ধ ছিলেন এই নির্বাচন ব্যবস্থা ধ্বংসের পিছনে কারণে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি সজীব ওয়াজেদ জয়ের কথা বলছিলেন। সজীব ওয়াজেদ জয়ের নিজের নেতৃত্বে আসার একটি ইচ্ছা রয়েছে, যে আমরা নানানভাবে বুঝতে পারি। এবং শেখ হাসিনাও চান যে তার বিকল্প হিসেবে সজীব ওয়াজেদ জয় আসুক। এবং সজীব ওয়াজেদ জয় সম্ভবত সেভাবেই প্রস্তুতিটা নিচ্ছিলেন, এবং সেই প্রস্তুতির জায়গা থেকে আল জাজিরাতে একটা প্রশ্নের উত্তরে তিনি এটি বলেছেন। কিন্তু বাস্তবতা হচ্ছে সজীব ওয়াজেদ জয়কে মেনে নেওয়ার জন্য আওয়ামী লীগের সর্বস্তরের নেতা কর্মী প্রস্তুত নয়। তাকে নিয়েও নানান ধরনের বিভক্তি আছে। একটা অংশ চায় সজীব ওয়াজেদ জয় নয়, এখন শেখ হাসিনা যদি বলেন যে কালা চান ধলা চান যে কোনো একজন আমার প্রতিনিধিত্ব করবে, দেখবেন একটা শ্রেণীর আছে এই দলের মধ্যে, ওই তাকে দিয়ে স্লোগান দেওয়া শুরু করবে। মানে এটা বাদ বিচার করে না। তো এই গ্রুপের চিন্তা ভাবনা নিয়ে আমার কিছু বলার নেই। তবে যারা বিচার বিশ্লেষণ করে মতামত দেন যে আসলে দলকে চালাতে পারে, সজীব ওয়াজেদ জয়, আমি ব্যক্তি জায়গা থেকে তার সমালোচনা করতে চাই না। কিন্তু ওভারঅল যদি আপনি দেখেন, আসলে কি ক্যারিসমেটিক কিছু তিনি কোনো বক্তব্যের মাধ্যমে কিছু ফুটিয়ে তুলতে পেরেছিলেন এর মধ্যে? আমার মনে হয় না, এটি বাস্তবতা। তারেক রহমান সম্পর্কে আমার নিজেরই একটা উন্নাসিকতা ছিল আজ থেকে ১৫-২০ বছর আগে, যে সম্ভবত তিনি তার বাবার সুনামটা রাখতে পারবেন না, ওই ধরনের দূরদর্শিতা পরিচয় দিতে পারবেন না। ধারণা ভুল হয়েছে। তিনি বিএনপির মধ্যে তো অন্তত ক্যারিসমেটিক জায়গা আছেন, এবং সাধারণ মানুষের একটা অংশ তার প্রতি মোটামুটি মোটামুটি মানে আকৃষ্ট হয়েছেন। কিন্তু সজীব ওয়াজেদ জয়ের প্রতিও আওয়ামী লীগের একটি অংশ আকৃষ্ট, অন্য অংশ কিন্তু আকৃষ্ট নয়। এবং এই কথাবার্তাগুলো কিন্তু নওফেল থেকে শুরু করে, মানে সাবেক শিক্ষামন্ত্রী নওফেল সাহেব থেকে শুরু করে আরো অনেকের মধ্য থেকে প্রতিফলিত হয়েছে। সজীব ওয়াজেদ জয় যে কথা বলেছেন, আপনি যেটিকে কোট করলেন, সেটি কিন্তু বিরোধিতা তারা করেছিল। এতক্ষণ যা বললাম আমাদের অ্যানালাইসিস, কিন্তু আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব থেকেই কিন্তু সজীব ওয়াজেদ জয়ের এই বক্তব্যের বিরোধিতা করা হয়েছে। অতএব আমি যে বিশ্লেষণটা করলাম যে সজীব ওয়াজেদ জয় যে দলের মধ্যে সর্বস্তরের কাছে গ্রহণযোগ্য, এটি মনে করার কোনো কারণ নেই। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব মঞ্জুরুল পান্না। প্রিয় দর্শক, আমরা আমি নিজেও পার্সোনালি মনে করি যে আওয়ামী লীগের শেকড় অনেক গভীর।
এদেশের অনেক মানুষের মধ্যে, প্রত্যন্ত অঞ্চলে অনেক মানুষের মধ্যে আওয়ামী লীগের অবস্থান আছে, তাদের হৃদয়ে অবস্থান আছে। আর সরকার, অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নির্বাহী আদেশের মাধ্যমে তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে বন্ধ করে রেখেছিল, একটা অধ্যাদেশ জারিও করেছিল। এই সরকার এসে সেই অধ্যাদেশটাকে আইনে পরিণত করেছে। এখন তার আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার হবে, এবং সেই বিচারে যদি আওয়ামী লীগকে, যতদিন বিচারটা চলবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে। এটা হলো সরকারি অবস্থান। কিন্তু সাধারণ মানুষের মনে কি অবস্থানটা একই রকম? আমার কিন্তু তা মনে হয়। আপনারা যদি রাস্তাঘাটে বের হন, যদি সাধারণ মানুষের সঙ্গে মিশেন, তাহলে কিন্তু অন্য এক চিত্র দেখতে পাবেন। আমার ধারণা, সামনে যত দিন যাক, সরকারের কাছ থেকে মানুষ যখন তার চাহিদা মেটাতে না পারবে, সরকার যখন মানুষের চাহিদা মেটাতে না পারবে, যত এর মাত্রা বাড়তে থাকবে, তত আওয়ামী লীগের প্রতি মানুষের কিন্তু যে আকর্ষণটা, আওয়ামী লীগের প্রতি যে প্রেম প্রীতি যেটা করি আমরা, সেটা বাড়তে থাকবে। এই জিনিসটার ব্যাপারে সরকার কতটুকু সচেতন আছে আমি জানি না, তবে আমরা এভাবে উপলব্ধি করি। আমরা অপেক্ষা করি, দেখি আদালত কি সিদ্ধান্ত দেয়। আপনারা সবাই ভালো থাকবেন, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।